বড় ভাইয়াকে মা নিজের পছন্দেই বিয়ে করিয়েছিলেন। একদম গ্রামের গরিব ঘরের রূপবতী কম বয়সী মেয়ে ছিল আমাদের ভাবি। মা বলতেন কম বয়সী মেয়েই ভালো, তেজ দেখাবে না। আর বাপের বাড়ি ধনী হলে তো বড়াইয়ের সেচ চোটে টেকাই দেয় হয়ে যাবে। এছাড়া রূপবতী হওয়া তো এক প্রকার মেয়েদের জন্য বাধ্যতামূলকই, সেটি আর আলাদা করে বলার দরকার নেই। ভাবির বয়স সম্ভবত 17 বছর ছিল, কিংবা 18 হতে পারে। কাঁচা সোনার ন্যায় গায়ের রং, চোখ দুটো টানা টানা, সুন্দর মায়াবী নিষ্পাপ তার মুখখানি। আমার বয়স তখন সবে 11। নতুন বউ নিয়ে বরযাত্রীর সঙ্গে হই হুল্লো করে বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলায়। গ্রামীণ নিয়মে ছিল শাশুড়ি দান দুব্বা দিয়ে বরণ করলে তবে বউ ঘরে ঢুকবে। বলা বাহুল্য, মুসলিম সমাজেও তৎকালীন সময়ে এই নিয়ম প্রচলিত ছিল। ভাবি আর ভাইয়া তাই উঠানে দাঁড়িয়ে রইলেন, কিন্তু মা আর আসেন না কিছুতেই। ভাইয়া তো তবুও পায়চারি করছিলেন উঠানে, কিন্তু বেচারি ভাবি, নতুন বউ বলে ঠাই এক জায়গায় বিনা নড়াচড়ায় দাঁড়িয়েছিলেন তিনি। আর প্রমাণ সাইজের মশাগুলো নতুন বউয়ের রক্তে জম্পেশ একটা আহার হয়েছিল সেদিন বলা যায়। সে যাই হোক, আমি ভারী অবাক হচ্ছিলাম এই ভেবে যে মা বের হচ্ছে না কেন। আশেপাশে চাচিরা কত করে ডাকছে, কিন্তু তিনি তবুও আসছেন না। ব্যাপারটা কি? খোঁজ নিতে মায়ের ঘরের যেয়ে দেখি তিনি মনমরা হয়ে বসে আছেন। আমি বললাম, কি হয়েছে মা? নতুন ভাবিকে বরণ করবে না? কি যে সুন্দর লাগছে বউ সাজে ভাবিকে, তুমি তো এখনো দেখলেই না। আমার উচ্ছ্বাসিত ভঙ্গিতে করা গল্প মাঝপথেই থামিয়ে দিলেন মা। বললেন, ওই ছোট লোককে দেখার শখ আমার নাই। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। মা বললেন, দেখলি ফকিরের বাচ্চারা একটা কিচ্ছু দিল না, আমার ছেলেকে খালি হাতে পাঠিয়ে দিল মেয়েকে। আমরা যৌতুক চাইনি, নেহাতই ভালো মানুষ বলে, তা বলে কি আমাদের এমন করে ঠকাবে? তোর অশিক্ষিত চাচাতো ভাই বিয়ে করলো গত বছর, সেও তো হোন্ডা পেল, ক্যাশ টাকা পেল, ঘর ভর্তি আসবাবপত্র পেল মেয়ের বাপের থেকে। তা তোর ভাই কি ওর চেয়ে অযোগ্য ছিল? হায় খোদা, তোর বাপও কিছুই বলল না? মা কান্নার মতো ভঙ্গি করতে লাগলেন। আমার মনে হলো, আসলেই তো কথা ঠিক। আমার এত গুণী ভালো ভাইটা তো মস্ত ঠকা ঠকলো। পরক্ষণেই আবার বললাম, কিন্তু আম্মা, ভাবিরা তো গরিব। মা ধমকে উঠলেন, বললেন, চুপ কর গাধা। গরিব বলে কি মেয়ের বিয়েতে কিছুই দেবে না জামাইকে? আমি মেনে নিলাম, মায়ের রাগের কারণ আছে বটে। বরণ করতে এর জন্যই তো যাচ্ছেন না মা। তবে মাকে শেষমেশ উঠতেই হলো, কেননা বাবা এসে ধমকালেন। বললেন, এইসব কেমন ছোটলোকিপনা? নতুন বউয়ের আজ প্রথম দিন এ বাড়িতে, সে কি ভাবছে? জানি না বড় ভাবি সেদিন কি ভেবেছিল। অনেক কাঠখড় পুড়িয়ে ঘরে প্রবেশ করছিল শেষে। এরপরও মা ছিলেন রাগ করে। বাবা অমন করে ধমকালেন ভরা বাড়িতে। তাছাড়া ভাইয়া কিছুই পেল না সেই শোক তো আছেই। যেহেতু যৌতুক যৌতুক যেহেতু চাইনি, পাত্রীপক্ষের তো উচিত ছিল খুশি হয়ে আরও বেশি করে যৌতুক দেওয়া, তাই নয় কি? তাই তো অভিমানী হয়ে মা আর নিজের ঘরে এলো না। তাই তো অভিমানী হয়ে মা আমার নিজের ঘরে আলো নিভিয়ে বসে রইলেন। আমরা 5 ভাই বোন। এর মধ্যে সবচেয়ে বেশি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল বড় ভাইয়ার। শুধু মা নয়, পুরো পরিবারের প্রতি তার ছিল অশেষ টান। মা বলতেন, আমার বড় ছেলেটা হলো সোনার টুকরা, যে সে সোনা নয়, একদম
গৃহিণী সোনা। বাকি ভাইয়েরা যে মাকে ভালোবাসতো না কিংবা শ্রদ্ধা করতো না তা কিন্তু নয়। তবে মেজ ভাইয়া খানিকটা একরোখা ছিল, নিজের মর্জি মতো চলত। আর ছোট ভাইয়া মায়ের অতি আদরে বোধ করি কিছুটা বিগড়ে ছিল। বাবা তাই বলতেন যে যাই হোক, বড় ভাইয়া যখন দেখলেন মা অমন করে রাতে না খেয়ে দুঃখী হয়ে একলা ঘরে বসে আছেন, তখন তিনি ছুটে চলে গেলেন মায়ের কাছে। কত ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে সুঝিয়ে মায়ের কান্নাকাটি অভিযোগনামা শুনে শেষে নিজের হাতে মাকে খাইয়ে দিয়ে শান্ত করে তবেই ভাইয়া এলো। মায়ের অমন কান্নাকাটির জন্য চাইলেও বাবা কিছু করতে পারছিলেন না। আমার তো ভাবির উপর ভারী রাগ হচ্ছিল তখন। সে এসেই কিনা আমার মাকে কাঁদালো। তবে বিয়ের প্রথম রাত যা কিনা সব মেয়ের জীবনেই এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকে, সেই রাত ভাবির জন্যও স্মরণীয় হলো, তবে একটু অন্যভাবে। একা একা বাসর ঘরে বসে রইলেন তিনি বহুক্ষণ। অনেকই রাত হয়েছিল ভাইয়ার আসতে। তাতে অবশ্য ওনার জন্য আমি কোনো সহানুভূতি অনুভব করিও নি। পরদিন সকালে মা বড় ভাবিকে বললেন বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত গয়না যেন মায়ের কাছে জমা রাখে। ভাবিরা গরিব হলেও তার নানি পরনানির আমলের বেশ ভালো পরিমাণের গহনা বিয়েতে তিনি পেয়েছিলেন। সেসব বিনা বাক্যেই মায়ের হাতে তুলে দিলেন তিনি। দেবে নাই বা কেন? মা হলেন এই সংসারের কর্ত্রী, মাই তো সামলে রাখতে পারবে, তাই না? আর ভাবির গয়না তো আর মা খেয়ে ফেলবে না, বরং নিরাপদেই থাকবে। কাজেই ভাবির তো বাধা দেওয়ার কারণ নেই। যদিও পরে ওই গয়না থেকে একটা পদ্মহার মা আপাকে বিয়ের সময় দিয়েছিলেন, আমাকেও একজোড়া কানের দুল দিয়েছিলেন পরতে। আবার ছোট ভাইয়ার কলেজে ভর্তির সময়ও একটা আংটি বিক্রি করেছিলেন। এর জন্য ভাবির কাছ থেকে অনুমতিও নেননি তিনি। অনুমতি নেওয়ার কী বা আছে? ভাবি এ বাড়ির বউ, এটাই তার পরিবার। পরিবারের পিছে কিছু গহনা খরচা করলে তার কি সমস্যা হবে কেন? এমনিও তো মেয়েকে বিয়ে দিয়েই তার মা বাবা ঝাড়া হাত পা হয়েছেন। কখনো তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাঠাননি, কিংবা শীতকালে পিঠাপুলি, রোজার ঈদে ইফতারের সামগ্রী, অন্তত প্রথম কোরবানির ঈদে একটা খাসিও দিত না। এতটুকু সামর্থ্য বুঝি ছিল না? আচ্ছা, সব বাদ দিলাম। মেয়ের পরিবারের জন্য তো জামা কাপড় কিনে পাঠাতে পারত। তার সেসব কিছু কি করেছে কখনো? মায়ের এ সমস্ত যুক্তি আমি মন দিয়ে শুনতাম। ভাবতাম মা ঠিক কথাই তো বলছেন। মা কি কখনো ভুল হতে পারেন? ভাবিকে যদিও এর জন্য মা অনেক কথা শোনাতেন, মাঝে মাঝে আমার খারাপ লাগতো। বেচারি কেমন টলমল জল ভরা চোখে চাইতো অসহায়ের মতো। কিন্তু সেই খারাপ লাগা কি ছিল ক্ষণস্থায়ী। মা বলতেন ওর কর্মদোষেই তো গালি খায়, নইলে আমার তো ঠেকা নাই ওকে গালি দেবার। কথাটা সত্যি, ভাবিরও দোষ আছে, নইলে কি করে বংশের প্রথম সন্তান হিসেবে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে বসলো। আমরা তো ওনার বাপের বাড়ি গেলাম মনমরা হয়ে নবজাতক কন্যাকে দেখতে। হ্যাঁ, ওনার গরিব বাপের বাড়িতেই ডেলিভারি হয়েছিল। যত খরচাপাতি সব ওনার বাপই করেছিল। করবেই তো, নানা হয়ে নাতনির জন্য এটুকু করবে না? যদিও সেই নাতনি মূলত বেড়ে উঠবে আমাদের বংশ পদবি নিয়েই, তাতে কি? যাই হোক, ভাবিকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। মা সেবার কত কথা শোনালেন। বললেন অভাগীর পাল্লায় পড়েছে আমার ভাই। মেয়ে জন্ম দিয়েছে, তার গায়ের রঙও উজ্জ্বল না। যদিও ভাবি ফর্সা, তবে ভাতিজি হয়েছে আমার ভাইয়ার মতো। বাবার গায়ের রঙই সে মূলত পেয়েছে। মাকে আমি তা বোঝাতে চাইলে মা ধমকে ওঠেন, বলেন
তোর ভাবি সুন্দর সুন্দর জিনিস পাতি দেখে নাই, এর জন্য এই হাল। বাচ্চা পেটে নিয়ে সুন্দর মানুষ দেখতে হয় বেশি করে। আরও কি কি যেন খাবারের নাম বললেন, যেগুলো খেলে বাচ্চা কালো হয়। আমার অত শত মনে নেই। ভাবি নিশ্চিত বাপের বাড়ি গিয়ে এসব অনিয়ম করেছে। যদিও শুরুর দিকে আমাদের বাড়িতেই ছিল ভাবি। আর কি, যতদিন বাচ্চা পেটে নিয়েও সমান তালে সংসারের সবার পারফরম্যান্স খাটা যায়, কাজ টাজ করা যায়, ততদিন আমাদের বাড়িতেই ছিলেন। এরপর যখন তার সেবা শুশ্রূষার প্রয়োজন হলো, তখন পাঠিয়ে দেওয়া হয়েছিল বাপের বাড়িতে। এখন মেয়ের সেবা যত্ন তো মা বাবাই করবে, সেটাই তো উচিত নয় কি? যদিও বিয়ের পরে মা বাবা মেয়েদের জন্য পর হয়ে যায় আর আপন হয় শ্বশুর বাড়ি, তবু যত্নার্থী ওই পর মানুষদেরই করা উচিত। হ্যাঁ, আমি এই বিষয়ে প্রশ্ন করায় মা থমকে ছিলেন তা সত্যি। তবে আমি একাই বুঝে নিয়েছি ব্যাপারটা। ভাবির আসলেই অনেক দোষ ত্রুটি। নইলে মা নিজে থেকে পছন্দ করে তাকে আনলো, তবুও কেন সে মায়ের মন রেখে চলতে পারলো না? আমাদের মা কি খারাপ? তিনি কত ভালোবাসেন আমাদের। যদিও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত, মা হিসেবে তো সব নারীরাই সেরা, কিন্তু তা বলে শাশুড়ি হিসেবেও তিনি সেরা, কথা কি এত নিশ্চয়তার সঙ্গে বলা যায়? তবে সেসব প্রশ্নকে ছোট্ট মস্তিষ্কে ঠাঁই দিতাম না। মা যদি আসলেই খারাপ হতো, তাহলে বড় ভাইয়া নিশ্চয় মায়ের পক্ষ নিয়ে ভাবিকে কথা শোনাতো না, অপমান করতো না। একবার তো বড় ভাইয়া কি ভীষণ রেগে গেলেন। কাজ থেকে ফিরেই দেখলেন মা কাঁদছেন। ভাবির কি একটা কথার জের ধরে ভাইয়া তো টেনে হিঁচড়ে ভাবিকে নিয়ে এলেন মায়ের সামনে, বললেন, ক্ষমা চাও, নয়তো আজই হবে এ বাড়ির তোমার শেষ দিন। আমার মাকে তুমি কাঁদাও, কত সাহস! ভাবি মিনমিনিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন, ধমকের চোটে শেষে আর পারেননি। ক্ষমা চেয়ে ঝামেলা চুকিয়েছিলেন। তা ভাবি যদি এতই ভালো হয়, তাহলে ভাইয়া নিশ্চয় ভাবিকে ওভাবে ক্ষমা চাওয়াতো না। যার বউ তারই তো বেশি চিন্তা হবার কথা, তাই না? আমার খামোখা উল্টা পাল্টা প্রশ্ন মাথায় এনে লাভ কি? মা খুব গর্ব করে বলতেন, এই হলো আমার ছেলে, মা ছাড়া কিছুই বোঝে না। বউ হলো পরের মেয়ে, বউকে প্রশ্রয় দিতে হবে কেন? বউ থাকবে পায়ের তলায়, তাই না? তাই তো মাথা দুলিয়ে মেনে নিতাম আমি। তবে মা মেনে নিতে পারলেন না যখন শুনলেন আমার দুলাভাই খালি নিজের মায়ের কথাই চলে, আপার কথা পাত্তা দেয় না। কি মস্ত খারাপ ছেলে, ছি ছি ছি। মায়ের সঙ্গে আমিও সমান তালে ছিছি রব তুললাম। এমনিতেই বড় ভাবির চালায় সংসারে অশান্তির শেষ নেই। মা কেবল হাহুতাশ করে দুঃখ বিলাস করতেন পাশের বাড়ির চাচিদের নিকট। সেই দুঃখের মধ্যে আমাদের জীবনে নেমে এলো আরও ঘোর দুঃখ। বাবা মারা গেলেন হঠাৎ করেই। দুদিন কেঁদে কেঁদে তৃতীয় দিন মা বড় ভাইয়াকে বললেন, তোর ভাই বোনগুলো তো সব ছোট, তোর বাবাও নেই, তুই বড় ছেলে, তোকে এবার সব কিছুর হাল ধরতে হবে। তোর যে অনেক দায়িত্ব বাবা। বড় ছেলেদেরই তো সব দায়িত্ব হয়, তাই না? মেজ ভাইয়া যদিও কেবল বছর দুয়েকের ছোট বড় ভাইয়ার থেকে, তবে মায়ের ভাষ্য অনুযায়ী দায়িত্ব সব কেবল বড় ভাইয়ার। তাই তো দেশ ছেড়ে কটা টাকা বেশি উপার্জনের উদ্দেশ্যে তাকে পাড়ি দিতে হলো মিডল স্টেট। দেশের চাকরিতে কয়টা টাকায় বা বেতন, বিদেশে কামলা দিয়েও এর চেয়ে বেশি কামানো যায়। কষ্টমষ্ট হবে তাতে কি, পুরুষ মানুষ এতটুকু কষ্ট তো করতেই হবে। যদিও কষ্টটাকে আমার এতটুকু মনে হতো না। ভাইয়া করতেন রাজমিস্ত্রির কাজ, উঁচু উঁচু সব ভবনে ঝুলে ঝুলে আরবের কাঠফোটা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকি নিয়ে রাঙিয়ে তুলতেন অন্যের বাসস্থান অফিস।
গাদাগাদি করে থাকতেন একটা রুমে, 7 থেকে 8 জন। খাবার দাবারও কষ্ট হতো। তবুও মাকে বলতেন, আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না। মা ভাইয়ার চিন্তা খুব একটা করতেনও না। তার তো দুশ্চিন্তার শেষ নেই, সংসারে কত ঝামেলা। ছোট ভাইয়া কোথাও চান্স পায়নি, তাকে প্রাইভেট বিদ্যালয়ে ভর্তি করতে হবে, কত টাকার ব্যাপার। বড় আপাকেও তো এটা সেটা কত কি দিতে হয়। আমার পড়াশোনা তো আছেই, এছাড়া সংসারে কি কম খরচ? সেই সব তো বড় ভাইয়াকেই দেখতে হবে, তাই না? মা সেই সবই বলতেন ভাইয়াকে। বড় ভাইয়া না করলে সেসব আর কেই বা করবে? আচ্ছা, বড় ভাইয়ার গল্পই কেবল করে যাচ্ছি, এবার ভাবির গল্পে ফিরি খানিক। আমাদের বড় ভাবির নাম ছিল শান্তা। নামের মতোই শান্ত স্বভাবের মেয়ে ছিলেন তিনি। তবে ফুলের মতো মিষ্টি যে মেয়েটিকে শুরুতে দেখেছিলাম, তার সব রূপ লাবণ্য কিভাবে যেন এই সংসার গ্রাস করে নিল অবলীলায়। ভাবেও কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন, যেন ইটে চাপা পড়া সাদা রঙা ঘাস, যেন কাঠের পুতুলের মতো প্রাণহীন একটা জড়বস্তু, যার চোখ মুখ তো আছে কিন্তু জীবন নেই। ভাবিকে আমি আর হাসতে কিংবা কাঁদতে কিংবা কোনো ধরনের অনুভূতি প্রকাশ করতে দেখতাম না। সব কাজ করতেন কিন্তু নির্জীবভাবে। শেষবার ভাবি কেঁদেছিলেন ভাইয়া বিদেশে যাওয়ার আগে। খুব 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 কেঁদেছিলেন। বলেছিলেন, আপনার বিদেশে যেতে হবে না, আপনি আমাদের সাথেই থাকুন না প্লিজ। যা রোজগার হয় তা দিয়ে আমরা কষ্টে সষ্টে চালিয়ে নেব। অত দূরে থাকবেন আপনি, মেয়েটা যে বাবার আদর পাবে না, আর যে সন্তান কখনো পেটে সে তো আপনাকে দেখবেও না। আর আমি, দয়া করে যাবেন না আমাকে ফেলে। কত বউরাই তো অমন আছেন, যাদের কাছে টাকা পয়সাই প্রধান। তবে ভাবি কিন্তু মোটেও অমন ছিলেন না। সেদিন ভাবির অমন আকুল আবেদন ভাইয়ার মন গলেছিল কিনা জানি না, তবে তার চোখেও আমি জল দেখেছিলাম। ওদের দুজনের চোখের জল আমার হৃদয়ে ভিজে উঠেছিল। মাকে গিয়ে বলেছিলামও, কি দরকার ভাইয়াকে অত দূরে পাঠানোর, কত কষ্ট করতে হয় ওখানে। মা সব সময়ের মতোই আমাকে ধমকেছিলেন, বলছিলেন, নির্বোধ কোথাকার, তোর ভাবির মায়া কান্নায় গলে গেলি নাকি? সবই ওর ঢং, ওরে কোলে নিয়ে খালি বসে থাকলেই হবে, সংসার চালাতে হবে না? তোর ভাই কি একাই বিদেশ যাচ্ছে কাজের জন্য? কত হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে। এই যে তোর চাচারা ভিটায় টিনের ঘর ভেঙে দালান তুলল, তোর চাচাতো ভাইয়েরা বিদেশে গিয়েছে বলেই তো। তোর ভাবি হলো রাজ্যের খারাপ, সব বিষয়ে ব্যাগরা দিতে উস্তাদ। আমার ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, এখন সে নেকা কান্না কেঁদে সব ভণ্ড করতে চাইছে। হয়তো ভাবি আসলেই খারাপ ছিল, হয়তো মাই সঠিক। তবে আসল খারাপ কাকে বলে তা আমরা বুঝলাম মেজ ভাইয়ার বিয়ের পরে। মেজ ভাইয়া যে কিনা ছোট থেকেই এক রুখা গোছের, হুট করে একদিন বললেন তিনি বিয়ে করতে চান। মা খেপে গিয়ে বললেন, তুই কি এমন ব্যবসা করিস? কয়টা টাকাই বা আয় হয়? সংসারে যৎসামান্য যেটুকু দিস তাও বন্ধ করার তাল করছিস? মেজ ভাইয়া জানালেন, সংসারে তিনি যতটুকু টাকা দেন তা দেওয়া বন্ধ হবে না, মা যেন নিশ্চিন্ত থাকেন। তার বিয়েতেও বাড়তি চাপ নিতে হবে না কারো। কিছু টাকা তার জমানো আছে, সেগুলো দিয়েই বিয়ের কাজ সারবে সে। মা যেন এক কথায় আকাশ থেকে পড়লেন। আমার দিকে চেয়ে বললেন, দেখলি নিতু, তোর ভাই কি বলল? তা হ্যাঁ রে, তোর জমানো টাকাও আছে আলাদা করে। অভাবের সংসারে কটা টাকা বেশি দিস না, কিন্তু টাকা ঠিকই জমাতে পারিস। মায়ের গলা ভর্তি অভিমান। মেজ ভাইয়া বললেন, টাকা পয়সা কিছু তো জমাতে হবেই, আমাদের তো ভবিষ্যৎ আছে। সংসারে যদ্দূর সম্ভব দিচ্ছি তো, নিজের জ্ঞান তো আর
দিয়ে দিতে পারি না, তাই না? আর অভাবের সংসারই বা বলছো কেন? আমাদের তো অভাব হওয়ার কথা না। তোমার ছোট ছেলে সারা বছর আড্ডাবাজি করেছে, পড়াশোনা করেনি, তাই চান্স পায়নি। এর জন্য লাখ লাখ টাকা খরচ করে তাকে প্রাইভেটে পড়াতে হবে কেন? বাড়ির পাশে কি সরকারি কলেজ ছিল না? তাছাড়া তোমার মেয়ের বিয়ে হয়েছে, তাকেই বা তোমার এত এত জিনিসপত্র পাঠাতে মতো ফুর্তি করবে আর একজন খালি জীবন দিয়ে খেটে মরবে, তা তো হয় না। এখন বড় ভাইয়া যেহেতু নিজের ইচ্ছাতেই খাটছেন, আমিও ওই বিষয়ে কী বা বলতে পারি। তবে হ্যাঁ, আমিও ভাবে পারবো না। তা পারবি কেন? তোর তো ওর নখের যোগ্যতাও নেই। তুই হলি স্বার্থপর। মেজো ভাইয়া কোনো তর্কে আর জড়ালো না। পরদিন মা কান্নাকাটি থামিয়ে শেষে পাত্রী খোঁজার সিদ্ধান্ত নিলেন। তবে মেজো ভাইয়া জানালেন পাত্রী তার পছন্দ করাই আছে, মাকে আর কষ্ট করতে হবে না। সে ছবি দেখালো। মা এবার আর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সইতে পারলেন না, খুব হইচই করলেন। শেষে বিদেশে বড় ভাইয়াকে ফোন করে বিচারও দিলেন। তিনি মায়ের মুখে এসব শুনে মেজো ভাইয়াকে বোঝালেন খুব করে, যদিও সে ছেলে কারো কথা শুনবার মানুষই না। নিজের পছন্দের মেয়েকে শেষ অবধি সে বিয়ে করেই ছাড়ল। মেজো ভাবির নাম জারিয়া। আনকমন এই নামের অর্থ যায়, কিন্তু মেজো ভাবির বয়স যে ছিল 24। শুনে তো মা ভিমরি খেলেন এক প্রকার। কুড়িতে যেখানে তার উপর মেজো ভাবির গায়ের রঙও কিছু চাপা, আর কি বড় ভাবির মতো এত বেশি ফর্সা না। অবশ্য তাকে অসুন্দরও বলা যাবে না। চোখ দুটোতে মায়ার চেয়েও বেশি বুদ্ধির ঝিলিক। নাক মুখ চেহারায় কেমন একটা ধারালো ভাব। এ সৌন্দর্য অন্যরকম। একে ঠিক চাঁদের মতো বলে উপমা দেওয়া যায় না। এ যে সূর্যের মতো তেজস্বী সৌন্দর্য। মেজো ভাবি যবে এ বাড়িতে প্রথম এলো, বাড়িতে তখনও সেই পূর্বের মতোই মাতম। মা চেঁচামেচি করে বিলাপ করছেন, কাঁদতে কাঁদতে বলছেন, এই ডাইনি নিশ্চিত জাদুটোনা করে আমার ভোলা ভালা ছেলেটার মাথা খেয়েছে, নইলে আমার ছেলে এই মেয়েকে কি বুঝে ভালোবাসবে। মায়ের আহাজারিতে কালক্ষেপণ দেখে মেজো ভাবি আর দাঁড়ালেন না উঠানে। সোজা ঘরে ঢুকে গেলেন, কোনো বারণ টারণ ছাড়াই।